কারা 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 ম্যান্ডিকে বলেছ যে ওই গরমে না টিকতে পারবে না ওই টিনের ঘরে? কি ফুরফুরে হাওয়া! উফ, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া! কি আরাম উপরের টিনের ঘরে! আর তোমরা সব সময় নেগেটিভ কমেন্ট করে মন একেবারে খারাপ করে দাও, বলো ওই ঘরে টিকতে পারবে না, গরমে কি করে ওই ঘরে থাকো। দেখলে কি সুন্দর আরাম, সব সময় নেগেটিভ কমেন্ট। যাই হোক, এইটা বলার পর ম্যান্ডু রানীর কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে, কি বলো তো, সবে তো শুরু, সবে তো কলির সন্ধে, দাঁড়াও দাঁড়াও, গরম কোথায় পড়েছে, সবে তো শুরু, তার মধ্যে আবার কালবৈশাখী ঝড় বৃষ্টি সবই আরম্ভ হয়ে গেছে। তো গরমটা উপলব্ধি করতে পেরেছো? পারোনি তো? একেবারে ভরা গরমে টিনের ঘরে দুপুরে থেকে দেখবে মজা কাকে বলে, তাই তো? যাই হোক, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি আমরা যেটা নর্মাল ঘর করি সিমেন্ট বালি দিয়ে, সেই ঘরে যেমন গরম হতে সময় লাগে তেমনি গরম কমতেও সময় লাগে। মানে ছাদ গরম হয়ে গেলে ছাদ ঠান্ডা হতে প্রচুর সময় লাগে। একতলা বাড়ির ছাদে গরম হয়ে গেলে সেই হাওয়াটা গরমই থাকে। উপরে অনেকে ছাদে জল ঢালে যাতে একটু ঠান্ডা লাগে, যাতে ছাদটা ঠান্ডা হয়। কিন্তু সেই তুলনায় টিনের বাড়ির একটা বিশাল সুবিধা আছে, যেমন টিন তাড়াতাড়ি তেতে যায় তেমনি টিন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই গরমকালে দুপুরবেলায় টিনের ঘরে থাকা পসিবল নয়, কিন্তু সন্ধ্যের পর থেকে তাপটা যখন কমে যায় তখন কিন্তু টিন ঠান্ডা হয়ে যায়, ঘরে কিন্তু হাওয়া বাতাস ঢুকলে ফুরফুরে আরাম লাগে। বুঝতে পেরেছো? তো টিনের বাড়ির কনসেপ্ট হচ্ছে গরমকালে দুপুরবেলায় প্রচুর যখন লুয়ের মতো গরম পড়ে সেই সময় টিনের ঘরে থাকা যাবে না, ঠিক আছে, কিন্তু সন্ধেবেলা আরাম লাগবে, বুঝলে? তো এই জায়গা থেকে আমাদের ম্যান্ডিও ঠিক বলছে, আবার তোমরাও ঠিক বলছো। ম্যান্ডি ঠিক বলছে এই কারণে, ম্যান্ডি সন্ধেবেলা ফুরফুরে হাওয়া পাচ্ছে, সেই সময় পাখার হাওয়া আর বাইরের হাওয়ার মিলিয়ে একটা সুন্দর মানে আমেজ তৈরি হয়েছে, সেই জন্য বলছে। কিন্তু দুপুরবেলা গরমে উপরে থাকলে তখন বুঝতে পারবে যে হোয়াট ইজ হোয়াট, বুঝলে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, ম্যান্ডু রানী ঘর করে একটু বেশি আধিক্যতা দেখাচ্ছে। না না, এটা শুধু ম্যান্ডু রানী না, এটা আমাদের সবারই একটু স্বভাব। প্রথম প্রথম যে জিনিসটা হয়, ওই জন্য বলা আছে প্রথম প্রথম নতলা তারপরে গাছতলা। মানে প্রথম প্রথম যে জিনিসটাই হয় সেটা নিয়ে আমরা একদম উফ, এটা না হলে ওটা হতো, ওটা না হলে সেটা হতো, এরকম করতে থাকি। মানে নতুন জিনিসের কদর সব সময় আমাদের কাছে বেশি। তারপরে আস্তে আস্তে সেই জিনিসটা যখন পুরনো হয়ে যায় আর কদর হয় না। তো এখন এই মুহূর্তে ৮০,০০০ টাকা খরচা করে আমাদের ম্যান্ডি রানী টিনের ঘর করেছে। আর সত্যি কথা, ওর একটা ঘরের প্রয়োজন ছিল, তো ঘর করেছে, সেই ঘরটা নিয়ে একটু ন্যাকামোপনা, একটু কন্টেন্ট ক্রিয়েট ও করবে না? তো করলোই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কারণ নতুন ঘর ওর একটা দরকার, কিন্তু এত ইনস্ট্যান্ট ঘরটা করার পিছনে তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করা ছিল। তাহলে সেটা নিয়ে একটু আধিক্যতা দেখাবে না? আর তোমরা তো দেখবেও, আবার বলবেও। তো যাই হোক, তো যেটা হলো সেটা হচ্ছে যে ফ্লোর ম্যাটটা কেনা আছে, কিন্তু ফ্লোর ম্যাটটা এখনও পাতা হয়নি, তার আগেই খাট পেতে ফেলেছে, টেবিল পেতে ফেলেছে। তো স্বাভাবিক, সবাই বলছে যে ফ্লোর ম্যাটটা না পেতে আগেই তুমি খাট পেতে ফেলেছো, পরে ফ্লোর ম্যাটটা পাততে তো অসুবিধা হবে। অ্যাকচুয়ালি লোকজন এসে তো ফ্লোর ম্যাট পাতবে, তো জানে তখন ওই ফ্লোর ম্যাটটা যারা পাতবে সেটা তাদের চিন্তা, কিভাবে খাটটাকে সরিয়ে তার মধ্যে টেবিল এই ফ্লোর ম্যাটটা পাতবে, সেই জন্য পেতে ফেলেছে। ও এক্সাইটেড হয়ে গেছে, মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। মানে একই দিনে সব রকম মিস্ত্রি আসবে, একেই স্লাইডিং লাগাবে, খাট লাগাবে, তারপরে হচ্ছে তোমার ফ্লোর ম্যাট লাগাবে। তো এরকম ৩-৪টে মিস্ত্রি একই দিনে আসবে, তো যে যেরকম আসছে সে সেরকম করে কাজ করে দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই বাড়ি থেকে, মানে ওর বাবার বাড়ি থেকে স্টিলের খাটটা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে তোমার হচ্ছে একটা টেবিল। তো ওর বাবার বাড়িতে মনে হয় ২টো খাট ছিল, তাই একটা খাট নিয়ে চলে এসেছে, কারণ ওখানে তো প্রয়োজন নেই ২টো খাটের, আর ওর এই মুহূর্তে প্রয়োজন, আর শুধু শুধু কিনে কী করবে, ওখানে পড়ে রয়েছে, তাই ওই খাটটা নিয়ে এসছে। আর তার সঙ্গে কী নিয়ে এসেছে? টেবিলটা,
ডাইনিং টেবিলটা, ওখানে বসে খেতে ইচ্ছা করলে খাবে, কারণ নিচে তো ওদের টেবিল রাখার জায়গা নেই, তাই জন্য উপরে একটা টেবিল রেখেছে, পড়তেও সুবিধা, পড়ার যদি হয়, আর খেতেও সুবিধা। আচ্ছা, এইবার কিছু লোকের বক্তব্য যে ঠাকুরকে তুমি তবুও উপরে তুললে না, তুমি এই জিনিসটা খুব বাজে করলে, যেই ঠাকুরের জন্য তোমার এত কিছু, সেই ঠাকুরকেই তুমি অবজ্ঞা করো, ঠাকুরকে সেই নিচতলায় রেখে দিয়েছো, উপরে রাখতে পারছো না। প্রথম কথা হচ্ছে যে খাটটা রাখার পর যে জায়গাটা সরু মতো রয়েছে, সেখানে অবশ্যই ওটা রাখা যায়। তোমার হচ্ছে ওর কী যেন বলে, মন্দিরটা, মানে যে সিংহাসনটা রাখা যায়, কিন্তু এখন ওটা কোন দিক সেটা বড় কথা। অ্যাকচুয়ালি আমরা না ওইখান থেকে বলতে পারছি না তো যে ও কোন দিকে কিভাবে জিনিসগুলো রাখবে। তো ঠাকুরের মুখ তো তোমরা জানো, মানে হচ্ছে তোমার দক্ষিণ দিকে থাকতে হবে, উত্তর দিকে মানে বসিয়ে রাখতে হবে, আর দক্ষিণ দিকে মুখটা থাকতে হবে, আর হচ্ছে তোমার পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখটা থাকতে হবে। তো সেরকম পজিশন না হলে ওরা কি করে ওটাকে রাখবে, তাই না? ঠাকুরটাকে কি করে রাখবে, তার জন্য রাখতে পারছে না। তবে হ্যাঁ, পাশ থেকে একটুখানি বাড়িয়ে সেট করে সেখানে রাখতে পারতো, এবার সেটা ওদের মর্জি। তো সেইটা রাখতে পারলো না একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছে যে ওর খাটের যে মানে উঁচু পোর্শনটা, সেটা কেন পিছন দিকে, সেটা কেন সামনের দিকে না, মানে যেদিকে দেয়ালটা সেদিকে কেন ওই মানে সিংহাসনের মতো যে জায়গাটা, সেটা কেন ওই দিকে নয়, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই মানে সেটা নিয়ে বলেছে যে এটা কীরকম হলো, দেখতে কেমন একটা লাগছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ওই যে যেদিকটা উঁচু মাথা, ওদিকটা অ্যাকচুয়ালি আমরা শুই আর কি, ওদিকটায় মাথা করে শুই। এবার আমি জানি না, ওদের হয়তো তোমার যেদিকটায় ও মানে মাথাটা উঁচুর দিকটা রেখেছে, ওদিকটা হয়তো দক্ষিণ দিক, আর এদিকটা হয়তো উত্তর দিক, এরকম হতে পারে। সেই জন্য হয়তো দেয়ালের দিকটা উত্তর দিক বলেই ও ওইদিকে মাথাটা করেনি, কারণ সিংহাসনের দিকটায় মাথাটা করবে বলে, ওই জন্য মনে হয় খাটটা ওরকমভাবে রেখেছে। এখন বুঝতে পারছি না, হতে পারে সেটা। আর ঘরটা এমনই হয়েছে, খাটটা রেখে সরু সরু দুটো জায়গা রয়েছে, ঠিক আছে। এবার সরু সরু দুটো জায়গায় ও একটাতে বলছে যে ওই খেলনার শোকেস, যেটা ওর বাবা ওর মেয়ের জন্য দিয়েছিল, সেটা তুলে রাখবে। আর ওই একদিকে টেবিল রয়েছে, একটা খাট আছে, বাদ বাকি জায়গাটাতে তো ওখানে অনেকে বলছে দোলনাটা রাখতে। তো দোলনাটা রাখলে ওরা ঘুরবে ফিরবে কোথা দিয়ে? দোলনাটা যদি ঘরের মধ্যে রাখে, তাহলে ওরা ঘুরতে ফুরতে পারবে, মানে জায়গাটা থাকবে, কারণ ওই ঘরের ভিতর দিয়েই তো ওদের ছাদে যাওয়ার ব্যাপারটা, তাই না? তো জানি না সেইটা দোলনাটা রাখার পজিশন হবে কি না। কারণ দোলনাটা এই জন্যই অনেকে ঘরে রাখতে বলছে, কারণ দোলনাটা ভিজে গেলে সেই নষ্ট হয়ে যাবে। ও যদিও গদিগুলো তুলে নিয়েছে, তবু হলেও নষ্ট হয়ে যাবে, তার জন্যই সবাই বলছে। তো আমার মনে হয় আরেকটু ঘরটা বড় করে বরং দোলনাটা ভিতরে রাখার ব্যবস্থা করা, বা ঠাকুর ঘরটা মানে ঠাকুরের সিংহাসনটা ব্যবস্থা করা, এগুলো যদিও প্ল্যান করে করতো, তাহলে হয়তো ঠিক হতো। অ্যাকচুয়ালি ও ভীষণ হঠকারী ডিসিশান নিয়েছে এবং ইনস্ট্যান্ট ঘরটা কমপ্লিট করার চেষ্টা করেছে। তাই ভালোভাবে দেখে শুনে বুঝে সুঝে এগুলো করেনি। কারণ আমাকে যখন একটা ঘর করতে হবে, তখন আমার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। সেটা হচ্ছে, যেমন হচ্ছে সিঁড়ির মধ্যে যে শোকেসটা, বা যে মানে একটা বললো আলমারি টাইপের, শোকেস আলমারি টাইপের রয়েছে, সেইটা ওখানে রয়েছে, সেই জিনিসটাকে তুলে রাখতে হবে। কারণ ঘর করলেই তো মালপত্র সেখানে রাখতে হবে, কারণ সিঁড়িতে এরকম রাখলে যাতায়াত করতে অসুবিধা। তো সেটা রাখতে হবে। প্লাস হচ্ছে তোমার ঠাকুরের সিংহাসনটা আমার বারান্দায় আছে, সেটাকে তুলে রাখতে হবে। প্লাস আমার হচ্ছে দোলনাটা রাখতে হবে। তাহলে একটু ঘরটা বড় করলেই হতো। এবার তোমরা বলতে পারো যে তাহলে ছাদ অতটা খোলামেলা হবে না। সে বললে হবে না তো, দুটো ঘরের ছাত্র ওটা। দুটো ঘরের যদি ছাদ হয়, তাহলে একটু বাড়িয়ে যদি একটা ঘরের একটু বড় মতো করতো, একটুখানি ছাদটা একটু অল্প থাকতো। অনেকেই ছাদে যারা শেডিং করে এরকম ঘর করে, তারা এরকমই করে, বা শেড করলে হাফটা শেড করে হাফটা খোলা রাখে। তো সেই জায়গায় ওকে একটু বড়সড় করতে হতো, তাহলে কী হতো, জিনিসগুলো সব সেট হয়ে যেত। তাহলে আর ওকে এত ঝামেলায় করতে হতো না। তাহলে ওর খাটটাও ঠিক সময় ঠিক জায়গায় রাখতে পারতো, আর হচ্ছে তোমার ওই শোকেসটাও রাখতে পারতো, আর দোলনাটাও রাখতে পারতো, আর হচ্ছে তোমার সিংহাসনটাও রাখতে পারতো। কিন্তু না, ও তো হঠকারী ডিসিশান নিয়ে দুম করে ইনস্ট্যান্ট ছোটো ঘর করতে হবে, ছোটো ঘর করতে হবে, বেশি বড় করলে ছাদ কম হয়ে যাবে। সব দিক তো বজায় রাখলে হবে না, তাই না? অনেকে ওকে বলেছে উপরে একটা বাথরুম করে নাও, সেটাও ভালো বুদ্ধি দিয়েছে, কিন্তু বাথরুমের স্পেসটা কোনটা বলছে, যেটায় একদম টিন দিয়ে সরু মতো একটা স্পেস আছে, ওখানে বলছে। এবার ওটা কোন কোন সেটাও দেখতে হবে। ঈশান কোণ হলে হবে না, সেখানে বাথরুম করা যাবে না। তো বাথরুম ওই জন্য কোথায় করবে, মানে আমরা এখান থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু ওইখানে উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, কোনটা কোন কোন, এগুলো বিচার্য বিষয়। তো
এটা বলতে পারছি না কোথায় কি হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় আরেকটু সময় নিয়ে আরেকটু বুঝে সুঝে নিজের সমস্ত জিনিসগুলো কোনগুলো আমি উপরে তুলবো সেইগুলো অনুযায়ী যদি ঘরটা করতো, তাহলে হয়তো জায়গাটা আরেকটু বাড়িয়ে নিলে অনেক কিছু সেট হতে পারতো। এখানে কি হয়েছে, এমন এমন করে খাটটা রাখার পরে এত সরু সরু প্লেস আছে যে সেখানে একটা আলনা ঢুকিয়ে তারপরে দোলনা ঢুকিয়ে তোমার হচ্ছে সিংহাসন ঢুকিয়ে আর জায়গাই থাকবে না, এবং সেখানে কোন ফোনের ব্যাপারগুলোও আছে। তো সেইগুলো যদি ও পরিমাপ করে জিনিসটা করতো যে কোথায় সিংহাসনটা রাখলে হতো আর এগুলো কোথায় রাখলে হতো, তাহলে ওর জন্যই সেটা শ্রেয় হতো। যাই হোক, আদিক্ষেতা তো করবেই, আদিক্ষেতা করবার জন্যই তো উপরে ঘরটা করেছে, তাই না? এবার তোমরা যদি ওর আদিক্ষেতা দেখে বলো যে বাবা যা আদিক্ষেতাপনা, যা আদিক্ষেলাপনা করে, তো একটু তো এটা সহ্য করতে হবে, কারণ আমাদের ম্যানব্রানি একটু আদিক্ষেলাপনা করে সব কিছু জিনিস নিয়ে। তো তারপরে আমাদেরও নিজেদের এই নেচারটা আছে, দেখবে যে আমরাও নতুন নতুন দেখবে জুতোর বাক্সে রেখে দিই, জুতো একেবারে মুছে ঠুচে পরিষ্কার করে রাখি প্রথম প্রথম, তারপরে জুতো এখানে ওখানে সেখানে পড়ে আছে, অনেকের বাড়িতেই এটা দেখি। তো ব্যাপারটা হচ্ছে সব সময় প্রথম প্রথম নতুন জিনিসের কদর আমাদের খুব বেশি, পরে পরে পুরনো হয়ে গেলে হবে না। আর এই যে গরমের ব্যাপারটা বলেছেন তারা একদম খাঁটি কথা বলেছেন, যে গরমটা এখন কোথায়, টিনের ঘরে গরম লাগবে না এই কখনো হয়? তাহলে সবাই লোকে টিনের ঘর বানিয়েই থাকতো, তাহলে তো আর এত সিমেন্ট বালি দিয়ে এত পয়সা খরচা করে লোকে ঘর বানাতো না, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও যে কারণে করেছে যে যখন ওই দুটো ঘর একেবারে এনগেজ থাকবে, ওর হাজব্যান্ডের কাজের জন্য ওর হাজব্যান্ড আর ওর মেয়ের পড়াশোনার জন্য ওর মেয়ে, দুটো ঘর যখন দখল করে থাকবে, তখন ও মেন টাইমটা নয় রান্নাঘরে নয় সিঁড়িতে বসে ওর এডিটিং করতো, ওর যা জিনিসগুলো সেগুলো করতো, মানে স্পেস পেতো না। তো সেইখানে ইনস্ট্যান্ট কোথাও একটা স্পেস পাওয়ার জন্য উপরে ঘরটাও করেছে। যেমন ধরো সন্ধেবেলা ও যখন নিচে ঘর দোর পরিষ্কার করছে বা নাইটির লাইভ করছে বা কিছু করছে, সেই সময় উপরের ঘরে ওর মেয়েকে পড়তে পাঠিয়ে দেবে, তাহলে কি হলো, যে ঘরের যে কমতিটা সেটা পূর্ণ হয়ে গেল আর ওর কাজটাও সুষ্ঠুভাবে হয়ে গেল। আর আমার মনে হয় সন্ধেবেলা উপরে পড়তে পাঠানোটা গরমকালেও কোনো অসুবিধার কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে যে উপরে সন্ধেবেলা ভালো হাওয়া ছাড়ে, তো সেই হাওয়াতে ভালোই হবে। তবে দরজা জানলাগুলো যদি আরেকটু বড় করতো, মানে যেটা আছে ওটার সঙ্গে সঙ্গে আরও একটা মানে 4টে জানলার স্পেস করতো, তাহলে আরও বেশি খোলামেলা হতো, আরও সুন্দর করে ঘরে হাওয়াটা ঢুকতো। টিনের ঘর সন্ধেবেলা থাকতে আরাম। এবার অনেকেই বলছে যারা এসিতে থেকে অভ্যস্ত তারা রাত্রিবেলা গরমে ওই টিনের ঘরে থাকবে। আমার মনে হয় না যে ওরা গরমে টিনের ঘরে ঘুমাতে যাবে, ঠিক আছে? নিচে এসি ছেড়ে গরমকালে কে ভাই টিনের ঘরে ঘুমাতে যায়? যাবে না। এই সন্ধেবেলা একটু রিল্যাক্সিং টাইম, একটু খেলো, একটু আড্ডা মারলো, একটু গল্প করলো, একটু টিভি দেখলো, তার জন্য মানে টিভি দেখলো মানে ফোনে ফোনে যদি কোনো কিছু দেখে সেগুলোর জন্য ঠিক আছে। আর ওই যে বললাম যখন দুটো ঘরই জোড়া হবে তখন হয়তো কেউ উপরের ঘরটা ইউজ করবে, এরকম। ওরা কিন্তু রেডিমেড যে সব সময় টিনের ঘরে রয়েছে থাকবে এরকম কিন্তু নয়, সেটা কিন্তু ও বারবার বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন এটা দেখাচ্ছে ওখানেই থাকছে, ওখানেই সব কিছু করছে, কিন্তু এখন মেয়ে আর মা ঝগড়া করছে যে কে উপরের ঘরটায় থাকবে। অ্যাকচুয়ালি ওই রকম নয়, ওই পড়তে পাঠানোর জন্য খুব ভালো হয়েছে। আর ওই যে যখন কোনো এমার্জেন্সি দরকার হবে তখন ঠিক আছে। আর ও তো বলেই দিয়েছে যে কিছুদিন পরই ও প্লাই দিয়ে সুন্দর করে এসি লাগিয়ে নেবে। আর সেটাও 2 বছর ওয়েট করতে বলছে, সেটা 2 বছর ওয়েট করবে না, ও 1 বছরের মধ্যেই সেটা করতে বাধ্য হবে। কারণ যখন দেখবে দুটো ঘরে এসি রয়েছে, তার যে কমফোর্ট যে জিনিসটা রয়েছে সেটা অন্য জায়গায়ও মানে সেই এফোর্ট দিয়ে সেই কমফোর্টটাকে নিয়ে আসার চেষ্টা করবে, এটা খুব বাস্তব ব্যাপার। তো সেটাই ও করবে, এর বেশি কিছু বলার নেই। যাই হোক, আজকে ছোটো মা একটা ভিডিও দিয়েছে, সেখানে ভূতের গল্প বলেছে, মানে একটা কমেন্টের উত্তরে ভূতের গল্প বলেছে। তো ছোটো মা বলছে যে এই যে আমি কীরকম ভূত বলো তো, এই যে অন্য লোকের পিএনপিসি করি, এই করি সেই করি, এরকম করে বলেছে। তাহলে ছোটো মা তুমি কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আবার ঠক্কর মারছো, কাঠঠোকরার মতো টুকটুক করে ঠুকছো। এইখানে কিন্তু একেবারেই ছোটো মার দোষ। আমি একদম বলবো না যে ছোটো মা যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে এই কথাটা বলেছে তার দোষ, কারণ সে তো সেরকমভাবে এখন কিছু বলছে না। তাহলে ছোটো মা চাইছে কন্ট্রোভার্সি ছোটো মার চ্যানেল নিয়ে করুক, এবং তার পিছনের রিজনটা কিন্তু ছোটো মা নিজের চ্যানেলকে আপগ্রেড করার চেষ্টা করছে। ছোটো মা কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইছে নিজের চ্যানেলটাকে নিয়ে, ওই জন্য ছোট্ট করে এমন করে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলছে যাতে সেটা নিয়ে কথা হয়। আর এটা একটাই ব্যক্তির উদ্দেশ্যে ছোটো মা করেছে, এটা বাস্তব, এটা এখানে অস্বীকার করার জায়গা নেই। যে ছোটো মা
অ্যাকচুয়ালি আমাদের সুকেই টা নক করার জন্য করেছে, কারণ ও জানে যে সুকে নক করলে সু আবার কন্ট্রোভার্সি করবে, কারণ সু তো বলেই দিয়েছে যে ওর চ্যানেল আমি এমনি দেখি না, প্রয়োজনও নেই, আমরা যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের চ্যানেলটাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, তবে তো তাকে নিয়ে ভিডিও করবে, এটা তো বাস্তব কথা, তাই না? তো সেই জায়গায় ছোটো মা ইচ্ছা করে নক করছে, সুকেই বলছে, এবার যাতে কিনা সু এবার জবরদস্ত কন্ট্রোভার্সি করে, এবার সু যখন কন্ট্রোভার্সি করবে আবার সুয়ের এগেনস্টে 2-4টে কন্ট্রোভার্সি হবে, এইটা করে কন্ট্রোভার্সিয়াল জিনিসটা হবে, ছোটো মার চ্যানেলে কিন্তু ভিউজটা বাড়বে, কারণ ছোটো মা একটু ভিউজটা পেয়ে দেখে নিয়েছে যে মোটামুটি কন্ট্রোভার্সি হলে ভালোই ভিউজ হয়, তাই ছোটো মা একটা ছোট্ট করে টুক করে ছেড়ে দিয়েছে, তাই তো ছোটো মা? হ্যাঁ, ভেরি স্মার্ট, আমি বলেইছি না আগে তোমাদেরকে, এই ছোটো মা কিন্তু ভীষণ বুদ্ধিমতী, ঠিক আছে? আর চ্যানেলকে তোলবার জন্য, চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, বেশি রেভিনিউ ইনকাম করার জন্য ছোটোখাটো এইটুকুনি ট্রিক্স করতেই হয়, কি ছোটো মা? হ্যাঁ, ভূতের গল্প দিয়েই সাহি। তো সেটাই করেছে ছোটো মা, এটাই ইচ্ছা করে করা, নালে এটা কেন করছে বুঝতে হবে তো। শোনো, দেখে নিয়েছে যে উনি নিজেও বলেছেন ভালো ভিডিও তোমরা দেখো, ভালো ভিডিও তোমরা দেখো না, ভালো ভিডিও দ্যাট মিন্স যেটাতে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া নেই, সেগুলো ভালো ভিডিও দেখে না, এই কথা কে বলে আপনাকে? ভালো ভিডিও সেরকম ধরনের ভিডিও হলে না, সেরকম আই সুদিং হলে, সেরকম কথা বলতে পারলে প্রচুর ভিডিও লোক দেখে, কিন্তু যারা সেই লেভেলের ভিডিও করতে পারছে না, যাদের রিচটা সেই জায়গায় পৌঁছায় না, তারা কন্ট্রোভার্সি ইচ্ছা করে নিজের চ্যানেলে দেয়, যাতে কিনা সেই কন্ট্রোভার্সির টপিক নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে আর তাতে তার চ্যানেলের রিচটা পৌঁছায়, অথচ দোষ হয় কী বলো তো, বলুন তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে ওরাই শুধু লোককে ডেকে ডেকে আনে না। এই যে থালায় সাজিয়ে দেওয়ার ব্যাপার, এই যে টিনুর ব্যাপারেও কিছু ভিউয়ার্স বললো, তো থালায় সাজিয়ে দেওয়ার ব্যাপারটাই এটা, যে কন্ট্রোভার্সি করবার জন্য ব্লগাররাই থালায় সাজিয়ে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে, এবারে আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলি, তখন কিন্তু লোকের ফাটতে শুরু করে যে কেন কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি তারা দিচ্ছে বলে হচ্ছে, কারোর ঘরে নালে তাকঝাক করে উকিঝুঁকি কেউ মারতে যায় না, যখন এরকম কন্ট্রোভার্সি হয় তখন ভিউয়ার্সরাই লোকের কাছে জানায়, ইনফর্ম দেয় যে দেখো এরকমভাবে বলছে, এবং তখন গিয়ে ভিডিওটা দেখে লোকে বুঝতে পারে ও আচ্ছা এখানে কন্ট্রোভার্সি চাইছে, তো সেটাই ছোটো মা করছে। আর ওদিকে আমাদের মারু রানী, সে তো বিশাল বিশাল ব্যাপার করছে, সে হচ্ছে কি করেছে আগের দিন তো জানো, আধা অধুরা ব্লগ, দুটো ব্লগ মিলিয়ে ভিডিও দিয়েছে এবং কিছু জিনিস হাইড করে রেখেছে, পরিষ্কার বোঝা গেছে, পরের দিন আবার ওই ক্লিপগুলোই আস্তে আস্তে করে দিয়েছে, মানে সেদিনের যে ক্লিপসগুলো তোলা আছে সেগুলোই আস্তে আস্তে করে দিয়েছে, বাদবাকি ভিডিও করেছে, এবং সেখানে একটা কালী পুজো বাড়ি যাওয়ার ব্যাপার ছিল, এবং সেইখানে হচ্ছে ও শাশুড়ির শাড়ি পরে, আচ্ছা এই শাশুড়ির শাড়ি পরা নিয়ে নাকি ওকে কেউ বলেছে যে তোমার শাশুড়ি তোমার শাড়ি পরছে, কি ব্যাপার? তো তখনও বলছে মা মেয়ের শাড়ি পরে, মেয়ে মায়ের শাড়ি পরে, তাহলে শাশুড়ি কেন বৌমার শাড়ি পরতে পারবে না, আর বৌমাই বা কেন শাশুড়ির শাড়ি পরতে পারবে না? একদম ঠিক কথা, যাদের মধ্যে এই হ্যাবিটটা আছে শাড়ি চেঞ্জ করার, মানে এ ওর শাড়ি পরে, ও ওর শাড়ি পরে, এ ওর ব্লাউজ পরে, ও ওর ব্লাউজ পরে, চটি জুতো, অনেকেই এগুলো শেয়ার করে, তো তাহলে সেক্ষেত্রে যদি মায়ের সাথেও শেয়ার করতে পারে তাহলে শাশুড়ির সঙ্গেও শেয়ার করা যায়, শাশুড়ির শাড়ি তো বৌমারা পরে, এমনিও তো শাশুড়ি কত শাড়ি লোক মানে বৌমাদের দিয়ে দেয় যে এই শাড়িটা তোমাকে দিলাম আমার শাড়ি, তো এরকম শাড়ি তো পরে, তো সেটাই হয়েছে, তো সেই জন্য মারু তার শাশুড়ির শাড়ি পরেছে, আর শাশুড়িও নাকি মারুর কোন শাড়ি পরেছে জানি না, সেই নিয়ে নাকি কে বলেছে, তাই মারু একটু শুনিয়ে দিল, মারু তো সবসময় টুক করে একটু ছুড়ে দেয় কন্ট্রোভার্সি, যে এটা নিয়ে কথা হোক, তো তারপরে সেটা পরে গেছে নরম শাড়ি পরে, ও বললো নিজেই বের করে নিয়েছে, ও শাশুড়ি মনে হয় বলেছে তোমার যেটা ইচ্ছা সেটা বের করে না, তো নরম সব ঢাকাই টাইপের নিয়ে পরে গেছে কালী পুজো, সেখানে হচ্ছে একটা পাড়ার মধ্যে কালী পুজো হচ্ছিলো, হরিলুট বাতাসা দেওয়া হচ্ছিল, সেগুলো গোড়াচ্ছিল, ওই অর্ক ঠর্ক ওরা আবার ওকে দিচ্ছিল, লজেন্সও পেলো, সেটাও পড়ে গেছে দেখালো, তো লজেন্স কি হরিলুটে দিচ্ছিল জানি না, তো সেখানে কিন্তু আমরা মারুর যাকে দেখতে পেয়েছি, যে মারুর যাও সেজে গুজে গেছে এবং মারুর ভিডিওতে এসেছে, মারু বললো এই যে আমি এমনি ভিডিও করতে পারি না, আমার জায়ের এখানে এসছে বলে দেখানো হয়ে গেল, তো সেখানে দেখা গেল যে মারুর জায়ের সাথে মারুর বেশ ভালোই কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সবসময় তোরমভাবে ক্যামেরা নিয়ে ঘোরা যায় না, তাই জন্য দেখানো যায় না, আর এখানে ঘুরতে এসেছে বেড়াতে এসেছে এখানে করতেই পারে ক্যামেরা, ঠিক আছে, তো মারুর যাকেও দেখলাম মিষ্টি হেসেই মারুর সাথে কথা বলছে, কিন্তু ওখানে স্পেশাল যাকে দেখতে পেলাম সেটা হচ্ছে মারুর কাকু কাকিমা রাজ ওদেরকে দেখিয়েছে, এবং ওরা ওদেরকে নাকি মারু নিজেই নিমন্ত্রণ করেছিল এই কালী পুজোতে আসার, তাই জন্যে ওই কালী পুজোতেই এসছে, এবং সেই কালী পুজোতেই ওরা খিচুড়ি ভোগ খেয়েছে, মানে ওই কালী পুজোটার জন্য স্পেশালি ওদেরকে নিমন্ত্রণ জানিয়েছিল, এবং ওরা এসছে, ওরা খেয়েছে, ওরাও খেয়েছে, সবাই মিলে ভোগ ফোগ খেয়েছে, মজা করেছে, হ্যাঁ, মানে বেশ ভালো হয়েছে। তো আজকে দেখছিলাম
যে অনেক জায়গাতেই এই জিনিসটা হচ্ছে আর কি, মানে কালী পুজো হচ্ছে, ভোগ হচ্ছে, আমাদের এখানেও অনেক বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে। আজকের অমাবস্যা এটাও জানি, তো সেই জন্য কালী পুজো হচ্ছে আর কি। তো এটা কি স্পেশাল কালী পুজো আমার জানা নেই, এটা মনে হয় মানে ফাল্গুন মাসের কালী পুজো আর কি। তো যাই হোক, আমার মা বাড়িতে অনেক আগে চৈত্র মাসে আর কি, চৈত্র মাসে মনে হয় একটা কালী পুজো হতো, ফাল্গুন না চৈত্র মাসে ভুলে গেছি, একটা কালী পুজো হতো। রক্ষা কালী মানে কালো কালীটা হতো, কালো একটা কালী ছিল না, কালো কালী, সেই কালো কালীটা হতো। তো জানি না মানে সেই পুজোটাই কি এখন হচ্ছে, আমি জানি না, এখন উঠে গেছে ওদের, ওরা মনে হয় ঘট পুজো করে, কিন্তু একটা সময় প্রচুর অনুষ্ঠান যাগযজ্ঞ হতো আমার দাদুদের সময়, মামাদের সময়। তো এখন ব্যাপারটা উঠে গেছে। তো যাই হোক, সেই কালী পুজোই হবে মনে হয়, সবাই দেখি খুব আনন্দ ফানন্দ করেছে, এই ভোগ ফোগ খাওয়ানো হচ্ছে সব জায়গায়। তো দেখলাম, তো মারুর ভিডিওটা বিশেষ কিছুই ছিল না, এটুকুনিই ছিল, এটুকুনি তাই জন্য বললাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।